জয়শঙ্কর একটা কথা ফট করে কয়ে দিচ্ছে, ভয়ঙ্কর কথা। আর এই কথার ভিতরে লুকায় আছে ভারতের বাংলাদেশ নীতি। কি সেটা? ভারত যে কখনোই বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের বাইরে একটা আলাদা রাষ্ট্র হিসেবে মাইনা নেয় নাই, তার সাম্প্রতিক একটা প্রমাণ পাওয়া গেল জয়শঙ্করের ওই বক্তব্য থেকে। ভারতের দ্য উইক পত্রিকা গত 29 এপ্রিল একটা প্রতিবেদন প্রকাশ করছে, যার শিরোনাম হইতেছে এটা বাংলায় হইতেছে যে ভারত বিভাগ উত্তর পূর্ব ভারতের সাথে ভারতের মূল ভূখণ্ডের স্বাভাবিক সংযোগ ভেঙে দিছে। লক্ষ্য করে দেখেন জয়শঙ্করের ভাষার ব্যবহার। স্বাভাবিক সংযোগ। স্বাধীন বাংলাদেশের কারণে নাকি ভারতের দুই অংশের মধ্যে স্বাভাবিক সংযোগ ভেঙে গেছে। এর মানে হইল স্বাধীন বাংলাদেশ ভারতের জন্য একটা অস্বাভাবিক অবস্থা তৈরি করছে, তাই তো? এটাকে স্বাভাবিক করতে হইলে ভারতকে কি করতে হবে? উত্তর সোজা উত্তর পূর্ব অঞ্চলের সাথে ভাঙা সংযোগ জোড়া দিতে হইলে বাংলাদেশ রাষ্ট্রটাকে ভেঙে দিতে হবে, অথবা এমন একটা সরকার থাকবে যা ভারত যা বলবে সেটাই জি হুজুর বইলে মাইনা নিবে, তাই না? সরল বাংলা তো তাই। জয়শঙ্কর একটা তালেবর ব্যক্তি, লেখাপড়াও জানে। তো উনি কি জানেন না যে 1947 সালে কেবলমাত্র বাংলা ভাগ হয় নাই? সর্বপ্রথম বাংলা ভাগ হয়েছিল 1905 সালে। ব্রিটিশরা পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে একটা নতুন প্রদেশের সৃষ্টি করেছিল, যেটা পশ্চিমবঙ্গের জমিদাররা হইতে দেয় নাই। শুধু তাই না, একই সাথে বর্তমান উত্তর পূর্ব ভারত অঞ্চলকে পূর্ববঙ্গের সাথে জুইরা দেয়, মানে বাংলাদেশের সাথে। এই যুক্তিতে যেতে কইরা এই নতুন প্রদেশ একটা স্বাভাবিক ভৌগোলিক অঞ্চলে পরিণত হবে, এবং সিদ্ধান্তটা ব্রিটিশদের ঠিক ছিল, ভালো ছিল। বঙ্গভঙ্গ না হইলে আজকের উত্তর পূর্ব ভারত অঞ্চলটা বাংলাদেশের অংশ হইতো। আসলে 1947 সালে দেশ বিভাগের সময় এই সরু পথ দিয়া, চিকেন নেক দিয়া পশ্চিমবঙ্গের সাথে পূর্ব ভারত অঞ্চলটা সংযুক্ত করে দেওয়াটাই ছিল অস্বাভাবিক। মানে ভারতের বর্তমান মানচিত্রই অস্বাভাবিক। জয়শঙ্করের ভাষায় এই যে অস্বাভাবিকতা, সেইটা ভারত এই অস্বাভাবিককে স্বাভাবিক করতে চাইতেছে, বাংলাদেশকে সম্পূর্ণভাবে পদানত করে এবং বাংলাদেশের ভেতর দেওয়া উত্তর পূর্ব ভারতে স্থায়ী ট্রানজিটের বন্দোবস্ত কইরা। আর এই লক্ষ্যে আমাদের মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকে ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্রমাগত অমর্যাদা কইরা গেছে, খাটো কইরা গেছে। কিভাবে এটা শুরু? মুক্তিযুদ্ধকালে তাজউদ্দিন আহমেদের বিরাট ভূমিকা স্বীকার করলো বলতে হয় যে তার প্রধানমন্ত্রী হওয়াটা ছিল অগণতান্ত্রিক, এবং দুঃখজনকভাবে বাংলাদেশের জন্মলগ্নে ভারতের প্ররোচনাতেই এই ঘটনাটা ঘটছিল। নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়ার সময় তার জানাও ছিল না যে আওয়ামী লীগের অন্যান্য নেতারা কোথায় কিভাবে আছেন। 8ই এপ্রিল 1971 কলকাতায় তার সঙ্গে কামরুজ্জামানের সাক্ষাৎ হয়, যেখানে আওয়ামী যুবলীগের কিছু নেতা উপস্থিত ছিলেন। তারা তাজউদ্দিনের প্রধানমন্ত্রিত্ব গ্রহণের বৈধতা নিয়ে বিতর্ক তোলেন। 9 এপ্রিল তাজউদ্দিন ভারত সরকারের দেওয়া একটা ডাকোটা বিমানে চড়া আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতাদের খুঁজতে বের হন। আওয়ামী লীগের 3 জন শীর্ষ নেতা যারা প্রবাসী মন্ত্রী হয়ে স্থান পাইছিলেন, খন্দকার মোস্তাক, এইচ.এম. কামরুজ্জামান এবং মনসুর আলী, এদের কেউই তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী হিসেবে মাইনা নিতে পারেনি। শেখ ফজলুল হক মনি, এই যে তাপসের বাপ, শেখ হাসিনার আরেক ভাই, মামাতো ভাই, তো সে তো প্রবাসী মন্ত্রিসভা গঠনের বিরোধিতা করছিল। মুক্তিযুদ্ধের পুরোটা সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতার একটা বড় তৎপরতা ছিল যে কোনো উপায়ে তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী গতি থেকে নামায়া দেওয়া। মইদুল হাসানের বইয়ে এইসবের বর্ণনা আছে, এই যে মূলধারা 71। আমার সাথে উনার ব্যক্তিগতভাবে উনি আমাদের পরিবারের সাথে যুক্ত, উনি আমার জ্যাঠাদের সাথে উনি রাজনীতি করতেন, আর আমার সাথে উনার ব্যক্তিগত যোগাযোগ ছিল। উনি পছন্দ করেন না আমাকে, যাই হোক, সেটা অন্য আলাপ। তো আপনারা যারা আমাদের স্টাডি সার্কেলে একাডেমিতে আসতেন তারা জানেন যে উনারে আমরা একটা স্টাডি সার্কেলে আনছিলাম এই সমস্ত বিষয়গুলো আলাপ করার জন্য। উনি বিস্তারিত বলছিলেন। তো তাজউদ্দিন দলের ভেতরে যে এই অবস্থানের কারণে প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকার জন্য তাজউদ্দিন সরকার ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই সুযোগে ভারত প্রবাসী সরকারের উপরে 7 দফা অসম চুক্তি চাপাইয়া দিতে সক্ষম হয়। আমরা প্রখ্যাত কূটনীতিবিদ এবং মুক্তিযুদ্ধ চলাকালীন দিল্লিতে বাংলাদেশের প্রতিনিধি মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীর জবানিতে শুনছি যে ওই চুক্তি স্বাক্ষরের পরেই প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম জ্ঞান হারায় ফেলছিলেন। চুক্তিটা এতই আত্মঘাতী ছিল। 16 ডিসেম্বর স্বাধীনতার পর ভারতীয় অফিসাররা আইসা বিভিন্ন জায়গায় বাংলাদেশে পোস্টিং নিয়ে বসে যায়। জানেন এটা? 1972 সালের জানুয়ারিতে যখন শেখ মুজিব ফিরে আইসা ভারতীয় সেনাদেরকে চলে যেতে বলেন, এবং এর জন্য তাকে আমাদের সাধুবাদ জানাইতেই হয়, এটার জন্য ধন্যবাদ জানাইতে হয়। এই কৃতিত্ব একান্তই শেখ মুজিবের নিজস্ব। কিন্তু ভারত থেমে থাকে নাই। ইন্ডিয়ার দরকার ছিল বাংলাদেশ রাষ্ট্রের ধ্বংস। রাষ্ট্রের সবগুলো পিলারকে ধ্বংস করে দেওয়া হলো। প্রথম পিলার একটা রিপাবলিকের ফাউন্ডেশন। একটা রাষ্ট্র আর একটা রাজ্য, মৌলিক পার্থক্য কি সেটা? বাংলাদেশ আর সিরাজের বাংলার মধ্যে তফাৎ কি?
দুইটারই সেনাবাহিনী আছে, শাসক আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমলাতন্ত্র আছে, সীমানা আছে, রাজস্ব আদায় আছে, সরকারি কর্মচারী আছে। তফাৎ কি? তফাৎ হচ্ছে রাজত্বে জনগণের শাসক নির্বাচনের ক্ষমতা নাই। সিরাজকে জনগণ শাসক বানায় নাই, এটাই আমাদের নাই। এমনকি ব্রিটিশ আমলেও আমরা শেরে বাংলার শহরের দিকে ভোট দিয়ে নেতা বানাইছিলাম, তাই না? এখন এটা আমরা পারি না, ভয়ঙ্কর ব্যাপার। এটাই কিন্তু কোনো সমস্যা নাই, কোন দেশের কোনো সমস্যা নাই। এই ভুয়া সংসদ যদি ভোট দিয়ে সংবিধান পাল্টায় বাংলাদেশের নাম বাঙ্গুল্যান্ড কইরা দেয়, আমাদের কিছুই করার নাই। হাসিনারা যদি আজীবন প্রধানমন্ত্রী করে দিতে চায়, যেটা তার বাপ নিজের জন্য করছিল, আজীবনের প্রেসিডেন্ট, জানেন তো? শেখ মুজিব নিজের আজীবনের প্রেসিডেন্টের জন্য ঘোষণা করছিল নিজে। আমাদের কিছুই করার নাই। আবার যদি বাকশাল কায়েম করে, আমাদের কিছুই করার নাই। যদি আইন করে যে আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ মানে রাষ্ট্রদ্রোহিতা, আসলে তো তাই। আওয়ামী লীগের বিরুদ্ধে তো কিছু বলা যায় না, বললেই রাষ্ট্রদ্রোহী হয়ে যায়। তাও কিন্তু আমাদের কিছু করার নাই। রাষ্ট্রপতি জিয়ার অধীনে বহুদলীয় ব্যবস্থা ফেরত আসে এবং এই জনগণ তাদের রাষ্ট্রপতি নির্বাচনের অধিকার ফিরে পায়। বিচারপতি সাত্তারকে পরবর্তী রাষ্ট্র নির্বাচিত করে জিয়া হত্যার পরে যখন আমাদের জনগণ দ্বিতীয়বারের মতো তার অধিকার প্রয়োগ করে, তখন ভারত এরশাদকে দিয়া মিলিটারি কু করে। এরশাদ ছিল ইন্ডিয়ার একটা মাল, তবে হাসিনার মতো অত বড় মাল না আর কি, ছোট মাল আর কি, কম বাজেটের মাল। হাসিনা বেশি বাজেটের মাল। পরবর্তী 10 বছর এরশাদ পরিকল্পিতভাবে দেশের নির্বাহী, আইন প্রণয়ন, বিচার বিভাগকে নষ্ট করছে। আমি বলবো না ধ্বংস করছে। এরশাদ হাসিনার চাইতে কম স্বৈরাচার ছিল। গঙ্গার পানি চুক্তির যে গ্যারান্টি ক্লজ ছিল, যে মানে আমাদের গ্যারান্টি পরিমাণ প্রাণী আমরা সবসময় পাবো, সেইটা খুব কষ্টার্জিত চুক্তি ছিল, সেটা বাদ দিয়ে দিছিল। শেখ মুজিবের মৃত্যুর পরে এরশাদই ছিল প্রথম মাল যে আমাদের মৌলিক জাতীয় স্বার্থ ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র অংশ নিয়েছিল। আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলনের কারণে এরশাদ অসহায় হয়ে পড়লে ভারত এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগকে মোতায়েন করে। ভারতের অনুমান ছিল যে দীর্ঘ 10 বছর ক্ষমতার বাইরে থাকার জন্য বিএনপি অসংগঠিত এবং দুর্বল, 90 দিনের মধ্যে নির্বাচনে জেতার কোনো সুযোগ ছিল না। ভারত অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল যে আওয়ামী লীগ জিতবে। আওয়ামী লীগ নিজেও ছিল আত্মবিশ্বাসী। ভারতের নীতি নির্ধারকদের চরম বিস্ময় এবং হতাশার মধ্যে দিয়া আমাদের জনগণ বিএনপিকে ক্ষমতায় ভোট দিয়া এই নকশাটি নস্যাৎ করে দিছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে পরবর্তী কয়েকটা নির্বাচনী চক্রের মধ্যে বাংলাদেশ অবশেষে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা সফলভাবে উত্তরণ ঘটায়, যেখানে জনগণের ইচ্ছাই সর্বোচ্চ হয়ে ওঠে। এইটা ছিল ভারতের জন্য একটা বিপজ্জনক ঘটনা। ভারত খুব ভালো করেই জানতো যে প্রকৃত শক্তি আমাদের জনগণের কাছে থাকলে ভারত কখনোই বাংলাদেশকে পরাধীন করতে পারবে না। ভারতের পরবর্তী চক্রান্ত ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে হত্যা করা। এই লক্ষ্য সাধনে ভারত তার হাতে পেয়ে যায় আরো একজন জেনারেলকে, যে হলো কুখ্যাত মির্জাফর জেনারেল মইনুল আহমেদ। মঈনুদ্দিন ফখরুদ্দিন গঙ্গের সাথে বোঝাপড়া কইরা ভারত তাদের পদলেহি কেনা বান্ধি হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসায়। এরপরে আরেক মির্জাফর বিচারপতি খাইরুলের মাধ্যমে হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস কইরা দেয়, সংবিধানের অসাংবিধানিক পরিবর্তন কইরা। এরপরের ইতিহাস আমরা সকলেই জানি, কি করে একের পর এক আমাদের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়া ভারত বছরের পর বছর তাদের কৃতদাসদের বাংলাদেশের মসনদে বসায় রাখছে। এই প্রক্রিয়ায় ভারত বাংলাদেশের সকল প্রধান প্রতিষ্ঠানগুলোকে একের পর এক ভেঙে দিছে। নির্বাচন কমিশন বলেন, সংসদ বলেন, সচিবালয় বলেন, আমলাতন্ত্র বলেন, আদালত বলেন, কূটনীতি বলেন, শিক্ষা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, এমনকি আর্মি, সব জায়গাতে ভারতীয় তাবেদারদেরকে পরিকল্পিতভাবে ঢুকায় দেওয়া হয়েছে। অবস্থাটা এমনই হয়েছে যে নির্বাচনে আওয়ামী ক্যান্ডিডেটরা প্রকাশ্যে ঘোষণা দেয় যে তারা ভারতের ক্যান্ডিডেট। এডিটর সাহেব, ওই ক্লিপটা আবার শোনান। এটা তোমাকে মনে রাখতে হবে, আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। এসবের প্রতিবাদ করলে গুম, খুন, মামলা, হামলা, হাজত, জেল সবকিছু নির্মম ভাবে প্রয়োগ করা হয়েছে। বাংলাদেশের ভূমি এবং বন্দরকে তুলে দেওয়া হয়েছে ভারতের ট্রানজিটের জন্য। প্রায় মাঠ নাই, বাংলাদেশের বাজার